নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটির সূচনার আগেই যখন আমি স্টুডিওতে এই সবকিছু সেট করছিলাম আর কি, আমার এই ল্যাপটপ তখন দেখলাম একটা মাছি এসে আমাকে ভীষণ ডিস্টার্ব করছে। যাই হোক, সেই মাছিটাকে সঙ্গে নিয়েই আমাকে এখন লাইভ অনুষ্ঠানটি করতে হবে, সুতরাং হাত পার সঞ্চালন একটু বেশি পরিমাণই হবে, বুঝতেই পারছি, কিছু করার নেই। যাই হোক, ফোন ইন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করুন। ওই মাছি তাড়াতেই আমাকে আজকে এই লাইভ অনুষ্ঠানটি করতে হবে। বলতেই ফোন চলে এসছে। নমস্কার। নমস্কার স্যার। স্যার বলছি, যে কোনো প্রবলেমকেই আপনি একটা হাস্যরসাত্মক ব্যাপারে নিয়ে চলে যান। কি করবো? আপনি এই যে মাছি সারাক্ষণ ধরে আমার মুখে, গোফে, চোখে, চশমায় সব জায়গায় বসছে, কিছু করার নেই। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। হ্যাঁ স্যার, 12/5/2000 মানে 12ই মে 2000, 11:50 শিলিগুড়ি। 12ই মে 2000, 11:50 শিলিগুড়ি। আমার মুখটা কেমন হচ্ছে, খুব ভালো লেগেছে মাছি। 11:50 11:50 শিলিগুড়ি। 11:50 রাত্রিবেলায় না দিনের বেলায়? দিনের বেলা। আর শিলিগুড়িতে আমার জন্ম। শিলিগুড়ি। 6593 কানেকশন। স্যার, ও স্যার আমি একটা কথা, বর্ধমানের চেম্বারে আমি গিয়েছিলাম, আপনার মনে নেই? আমি প্রেডিকশন করিয়েছিলাম, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলাম। আপনি বলেছিলেন 2026-এর এপ্রিলের মধ্যে তোমার কাজ হবেই। 2000 মার্চেই আমি কাজ পেয়ে গেছি স্যার। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে, রাজ্যের বাইরে অনেক দূরে, বাবা মা তো বয়স হয়েছে, তাই জন্য আমি কাজটা রিফিউজ করলাম স্যার। স্যার আমি তো এখন বেকার হয়ে তাহলে বসে রয়েছি। আমি বুঝে উঠতে পারলাম না। বলেছিলেন আমার কাজ হবে স্যার। আমি বুঝে উঠতে পারলাম না। মাছিটা বড় জ্বালাচ্ছে। আমি কিন্তু বুঝে উঠতে পারলাম না আমার কাজটা হবে যে তোমাকে আমি বলেছিলাম সার্ভিস হবে, তুমি প্রেডিকশন করিয়েছিলে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছিলে, সার্ভিস পেয়েছিলে, কিন্তু সার্ভিসটা করলে না। এখন তুমি প্রশ্ন করছো আপনি বলেছিলেন সার্ভিস হবে, মানেটা বুঝতে পারলাম না। কিন্তু তার মানে আমি কি তোমাকে বলেছিলাম যে ঘর থেকে মাছ ভাত খেয়ে বেরোবে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে? তোমার গার্লফ্রেন্ডও আছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, আর সেটাই তো বেশ মানে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতার জায়গা, সেটাই লক্ষ্য করতে পারছি। আমি যাব 9:30টার সময় বেরোবো, 10টার মধ্যে ঢুকে পড়বো, কাজকর্ম করে আবার 5টার মধ্যে বেরিয়ে পড়বো, তারপর সন্ধ্যেবেলায় গঙ্গার ঘাটে হাওয়া খাবো গার্লফ্রেন্ডের সাথে। আমি বলেছিলাম আপনি তো মার্চের মধ্যে কাজ পাবো, আমি বলেছিলাম আপনি তো মার্চের মধ্যে কাজ পাবো বলেছিলেন, কিন্তু তাহলে তো আমি এখন তো বেকার হয়ে গেছি স্যার। এটা তুমি কি মনে করো এই জীবনটাকে? আমি এখন তোমার সাথে চিৎকার করব? তুমি কি মনে করো এই জীবনটাকে কাজ করতে যাওয়া যায় না, যে সফলতা এত ইজিয়েস্ট ব্যাপার? তুমি যে একটা চাকরি পেয়েছিলে এবং ভালো চাকরি পেয়েছিলে, আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেই চাকরিটাকে তুমি যে রিফিউজ করে দিলে, তুমি আজকের দিনে কি ভুল করলে সেটা তুমি পরবর্তীকালে বুঝতে পারবে। বয়স হয়েছে স্যার। তুমি যে চাকরিটা করলে না, চাকরিটা পেও, তারপরে বলছো আপনি বলেছিলেন চাকরি, তার মানে আমি বলেছিলাম একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে, তাই হয়ে গেছি। তাহলে আপনি বললেন চাকরি পাবো কোথায়? আমি বলেছিলাম তোমাকে যে একটা যাবে একটা আসবে, একটা যাবে একটা আসবে বলেছিলাম। আপনি বলেছিলেন চাকরি তুমি, তাহলে যে সার্ভিসটা, যে অপরচুনিটিটা তুমি পেলে, যেটা মানুষ সারা জীবনে পায় না, ভালো স্যালারি, আমার গার্লফ্রেন্ড রয়েছে, তোমার যে মানে কি বলবো, তোমার ক্যাটাগরিটাও ভালো ছিল, আমি যেটা লক্ষ্য করতে পারছি, সেটাকে তুমি অবহেলায় মানে সেটাকে ইগনোর করলে। কেন করলে? অনেক দূরে ছিল। তুমি আমাকে বলো না কেন করলে? গার্লফ্রেন্ড ছিল। আরে ঠিক আছে, তুমি আমাকে বলো না কেন করলে? গার্লফ্রেন্ড ছিল মানে হবু বউ ছিল, তারপরে আমার বাবা মায়ের বয়স হয়েছে। এক মিনিট দাঁড়াও। বাবা মায়ের তো প্রথমত আমি তোমাকে আগেই বলে দিয়েছি তোমার গার্লফ্রেন্ডের সমস্যা রয়েছে, মানে গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবো অতদূর ধরে, বাবারে অত দূরে চলে যাব। মিলনে যাহাকে কাছে পাই, বিরহে তাকে নিখিলের মধ্যে ব্যক্ত করে দিই। তোমাদের এই সমস্ত বলে কোনো লাভ নেই। বাবা মায়ের আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করতে পারছি, তোমার বাবা মা রয়েছে, বাবা মায়ের বয়স হয়েছে, তো প্রবলেমটা কোথায় হচ্ছে? তাই তো, তোমার বাবা মা রয়েছে, আর তো এমনি কেউ নেই দেখতে পাচ্ছি। বাবা মায়ের তো বয়স হয়েছে, তাহলে বাবা না, বাবার তো সেরকম বয়স হয়েছে বলে দেখতে পাচ্ছি না। 60 বছর আজকের দিনে একটা বয়স হলো। মায়ের বয়স
56 বছর একটা বয়স হলো নাকি আজকের দিনে? তো আরো বয়স বাড়বে, আমি যদি দূরে গিয়ে কাজ এবং করি। তাদের জন্য তুমি বাইরে যেতে পারছো না। আলটিমেট তো গার্লফ্রেন্ডের জন্য, গার্লফ্রেন্ড যেও না ওগো যেও না। এটা তো ইনসিকিউরিটি থাকবে। তাছাড়া আমি ভালো পড়াশোনায় রান্না বান্না করতে পারি না, ওখানে গিয়ে তো নিজেকে রান্না বান্না করতে হবে, নিজেকে হাত পুড়িয়ে খেতে হবে, সেটা তো সম্ভব নয় আমার পক্ষে না স্যার। আমি ছোটবেলা থেকে তো সেরকম ভাবে মানুষ। পড়াশোনাতে ভালো হলে স্যার কেউ বাড়ির ঝাড় দিতে জানে না, ঘর মুছতে জানে না, রান্না করতে জানে না। আমি যদি তোমার কথাটাই ধরে নিই, জানি না স্যার, জানো আমাকে ওখানে গিয়ে হয়তো কোনো একটা শেল্টার দিতে হতো বা কোথাও থাকতাম, সেখানে রান্না করতে হতো। রান্না করতে জানি না স্যার। প্রয়োজনে তোমাকে করতে হবে, প্রয়োজনে সেখানে রান্না করতে হবে, ঝাড় দিতে হবে, বাসন মাজতে হবে। স্যার কাজটা তো তোমাকে আজকের দিনে আমি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম, তুমি তো আমাকে বললে যে আমি সার্ভিস পেলেই গার্লফ্রেন্ডকে স্ত্রী বানিয়ে ফেলবো, মানে ওই ধরনেরই বললে। তুমি আজকের দিনে মিলিয়ে নিও 2028, লিখে নাও 2028 এর 31 ডিসেম্বর পর্যন্ত তুমি আর কোনো ভালো চাকরি পাবে না। ভালো কাজ পাবো না আমি। সেটা যদি বলা হয় বিদেশে চাকরি, তবুও পাবে না। তুমি তো সামান্য একটু এই রাজ্য থেকে ওই রাজ্যের চাকরি করনি। স্যার সবাইকে তুমি দেখবে যে যদি আমি বিদেশেও চাকরি করতে প্রস্তুত, একটা চাকরি চাই, পাবে না। স্যার আমি তাহলে আপনার কাছে যাব স্যার। পাবে না। তুমি জানো না অপরচুনিটিকে হারিয়ে ফেললে, স্যার আমি এবং হারিয়ে ফেলার মূলে ঠুনকো ব্যাপারগুলো। আমি কি তাহলে আপনার কাছে যাব স্যার? জীবন একটা ব্যালেন্স শিট, বুঝতে পেরেছো? জীবন একটা ব্যালেন্স শিট। শুধু ভালো হয়ে যাবে, খারাপ হবে না, কখনো নয়। জীবনে না ওই ডেবিট ক্রেডিট মেলাতেই হয়, এবং যেটাকে আমরা ইগনোর করি, লুলুলুসু হয়ে মানুষ হয়েছে, তার কারণ ঘুম থেকে উঠেই বাবু কমপ্লেন খাও, বাবু টিফিন খেতে এসো, বাবুকে এসিটা চালিয়ে দাও, গরম সহ্য করতে পারছে না, বাবুর পিঠ মুছিয়ে দিচ্ছ, চান করিয়ে দিচ্ছে, মাথায় তেল মাখিয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে মা। একটা সময় এমন আসবে না, তুমি আমার কথাটা আজকের দিনে মিলিয়ে নিও। এবং আমি চাই যে তোমার জীবনে এই জায়গাটা আসবেই, কেননা শনি ট্রানজিট আসছে বলে। এবং যদি দেখা যায় দশা অন্তর্দশায় শনির অবস্থান, শনি কিন্তু কি করে, শনিকে ভয় পাই কেন? তার কারণ শনি কিন্তু ওই লোহাকে ইস্পাত করে, লোহার উপর ভাং করে মারে। আর মারে মানেটা কি? যেটাতে আমরা ভয় পাই, যেটাকে ইগনোর করি, এবং সিকিউর লাইফ আমরা যেটা চাই, একদম ইনসিকিউর লাইফ, এবং সবসময় প্রতিযোগিতা, চ্যালেঞ্জ, কঠোর কঠিন পরিশ্রম, ডিসিপ্লিন, এগুলো কিন্তু শনি শেখায়। তুমি মিলিয়ে নিও আজকের দিনে। এবং 2029-এর আগে তোমার বিবাহ অসম্ভব। এটাও তুমি তোমার গার্লফ্রেন্ডকে জানিয়ে দিও যে স্যার সুমন্ত চৌধুরী বলেছে। তুমি ফার্দার আর কখনো কিন্তু আমার চেম্বারে আসবে। আপনি কিন্তু রক্ষা করবেন স্যার। কি বলবো আর। নমস্কার, শুভ সন্ধ্যা স্যার। আমার জন্ম হচ্ছে 18 নভেম্বর 1970, 2:30 PM, এবং দুর্গাপুরে আমার জন্ম। 18 নভেম্বর 1970, 2:31 PM, দুর্গাপুর। একদম 2:31 PM, 18 নভেম্বর 1970, 2:31 PM, দুর্গাপুর। একদম ঠিক। 6963 কানেকশন। আমার ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। 6963 কানেকশন। তুমি তো অবিবাহিত। হ্যাঁ স্যার। 1970 সাল, 1970, 80, 90, 100, 10, 20। এই বয়সে তুমি বিয়ে করছো নাকি? হ্যাঁ স্যার, আমি বিয়ে করতে চলেছি। আমাদের তুমি কি এই বয়সে বিয়ে করছো? স্যার আমরা বিবাহ করতে চলেছি। আমার একজন বন্ধুর ভীষণ প্রয়োজন, বড় একা লাগে স্যার। 6391 কানেকশন, শুক্রের অবস্থান। তুমি যাকে বিবাহ করছো শিক্ষকতার কাজের সাথে তিনি যুক্ত। একদম ঠিক স্যার। এর বেশি আর কিছু বলতে চাই না, কারণ তার প্রেডিকশন করছি না, কিন্তু তিনি তো ডিভোর্সি, আমি যেটা লক্ষ্য করতে পারছি। ডিভোর্সি। 9631 ডিভোর্সি। হ্যাঁ স্যার, ডিভোর্সি। এবং তার তো সন্তান আছে, বড় সন্তান আছে, একটি কন্যা সন্তান আছে। আপনি সত্যি সত্যি অন্তর্যামী, আপনি সব ক্যালকুলেশন। 93 চন্দ্রের অবস্থান, 56। বাবা নেই, কিন্তু মা এখনো তো বেঁচে আছেন। 3136 কানেকশন, মানে তোমার মা তো এখনো বেঁচে আছেন। দুজনেরই মা বেঁচে আছেন।
আমারও মা বেঁচে আছেন। সেকেন্ড হাউস খেয়াল রাখি। রাহু শনি 539 কানেকশন 636291। তোমার তো আর্থিক মারাত্মক প্রবলেম আমি লক্ষ্য করতে পারছি। স্যার প্রবলেম, খুব প্রবলেম, সেটাই প্রবলেম, সেটাই। একটা কথা বলবো, খারাপ ভাবে নিও না, আমি কিন্তু রবীন্দ্রনাথের বিরাট বড় ভক্ত। নিশ্চয়ই তুমি জানো যে রবীন্দ্রনাথকে আমি ঈশ্বর রূপে পূজা করি। তুমি একটু রাবীন্দ্রিক গোছের, পকেটে কিন্তু ঠনঠনিয়া গোপালা, এদিকে একটু রাবীন্দ্রিক গোছের, তাই না? ইন্টেলেকচুয়াল গোছের। ঠিক প্রবলেম আমাকে জিরুলতা 61 আমাকে অভাব। রাহু 49531 কানেকশন, মঙ্গল এবং কেতুর অবস্থান। তোমার তো নিজের বাড়িও নেই যেটা দেখতে পাচ্ছি, ভাড়া বাড়িতে থাকো। বাড়ি করতে পারিনি স্যার, আমি ব্যর্থ, বাড়ি করতে পারিনি স্যার। আমি সেরকম রোজগার করতে পারলাম না যাতে মাথার উপর নিজস্ব একটা ছাদ থাকে। এটা একটা বিরাট প্রবলেম। অন্যের বাড়িতে মাকে নিয়ে আছি স্যার। তবে আমার স্ত্রী কিন্তু তার নিজস্ব বাড়ি আছে, গাড়ি পর্যন্ত রয়েছে এবং আর্থিক দিক দিয়ে ভীষণ সচ্ছল। যিনি আমার স্ত্রী, তাহলে বিবাহের পর তোমার মা কোথায় থাকবে? তোমার মা কোথায় থাকবে? মা এখানেই আপাতত থাকবে, লোকজন দিয়ে দেখা সাক্ষাৎ বা প্রয়োজন হলে আমি আমার কাছে নিয়ে যাব। এখনো সেরকম সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমার স্ত্রী কিন্তু এই যে বিয়েটা করছো কিসের জন্য? যে আমার এখন একাকিত্ব লাগছে সেই জন্যই করছো তো? বন্ধু চাই, আমার বন্ধু চাই স্যার। আমার বড় একা লাগে, বড় নিজেকে হীন লাগে, দুর্বল লাগে, ক্লান্ত লাগে। তুমি আমাকে দাঁড়াও, তুমি আমাকে আজকে ফোনটা করেছিলে কিসের জন্য? আমি যে প্রেডিকশনটা করলাম সেটা ঠিক করলাম তো? পুরোটা যেটা বললাম? আপনি তো ঈশ্বর, আপনি তো ঈশ্বর, মর্ত যুগ। তাহলে তুমি আজকে আমাকে কেন ফোন করেছো? কিসের জন্য? কি জানার জন্য? আমি জানতে চাই বিবাহিত জীবনটা ঠিক হবে তো, সুন্দর হবে তো, সুস্থ হবে তো, আমরা আনন্দে থাকতে পারবো তো, আমরা দুজন দুজনের বন্ধু হতে পারবো তো, সাথী হতে পারবো তো, আমাদের মনের মিলন হবে তো, এই সমস্ত কিছুই জানতে চাই স্যার। স্যার এই কারণের জন্যই আমি আপনাকে ফোন করি। যদি তুমি বন্ধু পেতে চাও, বন্ধু পেতে চাই, তুমি যে বান্ধবীকে চাইছো আর আমি প্রেডিকশনটি করছি না, তার সম্পর্কে কোনো কিছু বলবো না, তাহলে ঠিক আছে। আচ্ছা, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বন্ধুত্বের চাইতে বেশি কিছু সঙ্গ পাওয়া, একাকিত্ব লাগছে, সঙ্গ পাওয়া, তার চাইতে বেশি কিছু কিন্তু চেও না। আমি বিশ্বাস করি, আমি মনে করি যে প্রত্যেকটা কর্ম করার, বিশেষ করে মানুষের জীবনের যে ইমপ্লিমেন্টেশন, মানুষের জীবনের অনুভূতির যে প্রকাশ বিকাশ, সেগুলোকে প্রয়োগ করার জন্য প্রত্যেকটা এক একটা বয়সে এক এক ধরনের প্রয়োগের প্রয়োজন। আমি যদি বিবাহের পরিপূর্ণ যে জৈবিক সুখ মানে প্রাপ্ত করতে চাই, ওঠাতে চাই, তাহলে সেখানে কিন্তু অবশ্যই সেক্স বলে একটা কথা থাকে এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকে, মনের জায়গা থাকে, ভালোবাসার জায়গা থাকে, বিশ্বাসের জায়গা থাকে, শ্রদ্ধার জায়গা থাকে, মর্যাদার জায়গা থাকে, পরিপূর্ণতার জায়গা থাকে এবং নতুন সৃষ্টির জায়গা থাকে। তুমি কিন্তু এইসবের কোনো কিছুই পাবে না এবং এইগুলো পাওয়ার ক্ষমতাই তোমার নেই, সেটা লক্ষ্য করতে পারছি। এবার আমি বুড়ো বয়সে ইচ্ছে হলো, বড় একা লাগছে, একজনকে বিয়ে করে সারাক্ষণের বান্ধবী, তার সাথে গল্প করব, হ্যাঁ, এই যে রাবীন্দ্রিক টাইপের, তুমি গান গাইবো, সে গান গাইবে, আমি কবিতা বলবো, সে কবিতা শুনবে, আমরা একসাথে বসে, হ্যাঁ, 25শে বৈশাখ পালন করব, 22শে শ্রাবণ পালন করব, একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ঠিক আছে। আর যদি বিবাহের পরিপূর্ণতা লাভ করতে চাও, তাহলে তার 10% তুমি কিন্তু লাভ করতে পারবে না। বন্ধু হিসাবে যদি, সর্বক্ষণের বন্ধু হিসাবে যদি গ্রহণ করো, তাহলে ঠিক আছে। পরিশেষে একটা কথাই বলি, তুমি মারাত্মক হিপোক্রেট। আসলে অর্থনৈতিক জায়গাটা ড্যামেজ এবং তোমার নিজস্ব কোনো বাড়ি নেই। চ্যালেঞ্জ কা সাথ বলে দিলাম, আমার কাছে লুকোনো যায় না। চ্যালেঞ্জ কা সাথ সিকিউর লাইফ লিড করার জন্য সেই মেয়েটির কোন রকমের দুর্বলতা তোমার প্রতি হয়েছে, সেটাকে তুমি কিন্তু ক্যাচ করছো। চ্যালেঞ্জ, তুমি বিরাট হিপোক্রেট টাইপের লোক।
তুমি ধান্দাবাজি করছো আমি বুঝতে পারছি না, আর ভাবছো যে আমি তোমাকে বলবো ঠিক আছে ফোন চলে এসছে। আমি বলেছি না বেশি কথা বলা আমি পছন্দ করি না, বেশি কথা বলতে গেলেই কিন্তু আমি রেগে গিয়ে উল্টো পাল্টা কথা বলবো, শুনতে ভালো লাগবে না। নমস্কার। নমস্কার গুরুদেব, আমার জন্ম হচ্ছে 2004 13ই এপ্রিল কাকুরগাছিতে 3:55 PM। কাকুরগাছিতে আমার জন্ম। কাকুরগাছি? হ্যাঁ, কাকুরগাছিতে আমার জন্ম। প্রণাম দেবেন গুরুদেব। কাকুরগাছি। তুমি পুরুষ না নারী? পুরুষ। আপনার স্টুডেন্ট স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? 6160। আমি পরে আমার পরিচয়টা দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ করা। তুমি নাচ করো এবং তুমি নাচাও, অর্থাৎ তুমি একজন নাচের শিক্ষকও আমি যেটা লক্ষ্য করতে পারছি, এবং নাচের প্রোগ্রাম করে বেড়াও, এবং ওই ক্লাসিক্যাল ড্যান্স টাইপের তুমি করো, আমি সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। 2000 সালে ফেব্রুয়ারি মাসে আমি আপনার চেম্বারে গিয়েছিলাম। আমি খুব অভাব ছিল, প্রেডিকশন করার পর আপনি কিন্তু আমাকে রেমেডিটা দিয়েছিলেন আপনার দায়িত্বে। আজকে আমি সফল। আজকে আমি এমনি নাচ শিখিয়ে বেড়াতাম, এখন একটা স্কুল করব। আপনাকে কিন্তু স্কুল উদ্বোধন করতে যেতেই হবে। তুমি এখানে কেন ফোন করেছো তাহলে? এখানটা এটা ফোন ইন অনুষ্ঠানটা কি এগুলোর জন্য? আমি অফিসে ফোন করেছিলাম। অফিসে ফোন করলে আপনার সাথে কথা বলা যায় না, আর এই কথাগুলো বলার জন্য আপনার চেম্বারে যাওয়া যায় না। আমি কোনো স্কুল উদ্বোধন, কোনো দোকান উদ্বোধন, কোনো কিছু উদ্বোধনের জন্য আমি যাই না, সেখানে সেলিব্রিটিরা যায়, আর আমি একটা সামান্য ঠুনকো পলগা শিক্ষানবিশ অ্যাস্ট্রোলজার মাত্র, আমি যাব না বাবা। তোমার উন্নতি হয়েছে, আরো উন্নতি হোক, আমার তো এত মনে নেই। তুমি হোয়াটসঅ্যাপে আমার সাথে কানেক্ট করো না, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এখানেই বলে দিলাম, এই নিয়ে আর কথা বাড়িও না বাবা। হ্যালো, আমি লাইভ অনুষ্ঠান এনেই কিন্তু প্রচুর ফোন আসে। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, 20 মিনিট হয়ে গেল প্রায়। নমস্কার গুরুদেব। হ্যাঁ বলুন। গুরুদেব আপনি ভগবান। গুরুদেব আপনি মানে কলির ঈশ্বর, কলির নারায়ণ, সবাই যে বলে মিথ্যে নয়। আমার ওয়াইফ মারা যাবার পর আমি আপনার কাছে, আপনার চেম্বারে গিয়েছিলাম। আমার ছেলেরা বিদেশে থাকতো, তখন বিদেশে এখনো থাকে, তো আমি একা হয়ে গিয়েছিলাম। আপনি আমাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, আমি আপনার বাঁ পা জড়িয়ে ধরে কেঁদেছিলাম। আপনি বলেছিলেন আমি এমন বন্দোবস্ত করছি ছেলে ঠিক ফিরে আসবে। ছেলেটা ফিরে এসছে, ছেলে বৌমা নাতি নাতনি সবাই আমার কাছে আবার ফিরে এসছে, এবং তারা ঠিক করেছে আমি যতদিন বাঁচবো তাদের কাছেই আমি যেন গিয়ে থাকি। তাই এখানকার সমস্ত পার চুকিয়ে আমি তাদের সাথে বিদেশেই চলে যাচ্ছি। গুরুদেব আপনি অব্যর্থ, আপনার প্রত্যেকটা কথা অব্যর্থ। আশাই ছিল না। আমার স্ত্রী কত কষ্ট পেয়ে এবং অতৃপ্ত, খুব ভালো, খুব ভালো। যাও বাবা, যাও, আমি তোমার সাথে আছি, ঠিক আছে? একদম সময় নেই। অফই হয়ে গেল, অফই হয়ে গেছে। তুমি টিভিতে শুনলে আমি তোমার সাথে আছি, তুমি যাও যাও যাও, কোনো অসুবিধার কিচ্ছু নেই। ভালো লাগে এই সমস্ত কথা শুনে। হ্যালো হ্যালো, গুরুদেব প্রণাম। আপনি আমাকে বাঁচান গুরুদেব, আমার আর ভালো লাগছে না গুরুদেব, আপনি আমাকে বাঁচান। 18ই ডিসেম্বর 2087 সকাল 10টার সময় মুর্শিদাবাদে আমার জন্ম। আপনার গেরুয়া পোশাক পরা ছবিগুলো দেখি আর আমি মুগ্ধ হয়ে যাই। 18ই ডিসেম্বর তো? 18ই ডিসেম্বর মুর্শিদাবাদে সকাল 10টার সময় আমি আপনার কাছে চলে যেতে চাই। আমি আপনার সাথে, আপনার চেলা হতে চাই, আমি আপনার পায়ের কাছে পড়ে থাকতে চাই, আমি সন্ন্যাসী হতে চাই। আপনি আমাকে বাঁচান। বাবা তুমি তো ঋণে জর্জরিত, আমি যেটা লক্ষ্য করতে চাই, মানে পাচ্ছি। আমার আর ভালো লাগে না, আমি সন্ন্যাসী হতে চাই। আমার সন্ন্যাসী হতে চাই, আপনার গেরুয়া পোশাক পরা সেই। হ্যাঁ, সন্ন্যাসী হতে চাইছো তো ভালো, তো সন্ন্যাসী হয়ে যাও। আমি সন্ন্যাসী হতে চাই, আপনি আমার সাথে নিন গুরুদেব। আমি তোমার সাথী নেবো মানে বুঝতে পারলাম না। আমি কিন্তু সন্ন্যাসী নই। না না, আপনি সন্ন্যাসী। আমি কিন্তু সন্ন্যাসী নই। তুমি সকল সন্ন্যাসী মানে যেটা বোঝো সেইটা কিন্তু আমি নই। গেরুয়া পোশাক পরা ছবি আমি দেখেছি আপনার বললে হবে আপনি তোমাকে কে বললো যে গেরুয়া পোশাক পরলেই সন্ন্যাসী হওয়া যায়? না না, সন্ন্যাসী কথার সাথে
স্বাধীনতা কথার একটা সামঞ্জস্য আছে জানো তো। স্বাধীনতা মানে যেমন স্বয়ের অধীনে যাহা, অর্থাৎ আমাদের যে রিপু, সেই রিপুর দ্বারাই আমরা চালিত, পরিচালিত এবং প্রভাবিত হই। তাহলে এই আমাদের যে রিপুগুলো, সেই রিপুগুলোকে যখন স্বয়ের অধীনে, অর্থাৎ আমার যে রিপুগুলোকে যখন আমি আমার অধীনে নিয়ন্ত্রণে নিতে পারছি, তখনই কিন্তু আমি রিয়েল অর্থে স্বাধীন হচ্ছি। যেরকম যখন আমি আমার রিপুগুলোকে নিজের কন্ট্রোলে নিতে পারছি, তখনই কিন্তু আমি একজন সন্ন্যাসী হয়ে উঠছি। এখন তোমার মতন কিছু ক্যান্ডিডেট যখন ব্যক্তিগত জীবনে ঘোটালা কেস করে থাকে, পালাবার জন্য কিন্তু এই সন্ন্যাসী কথাটাকে ব্যবহার করে। আর এই বিশ্ব সংসারে অলিখিত এবং অদৃশ্য এমন অনেক মানুষ আছে যারা কিন্তু কর্মযোগী। সন্ন্যাসী সবসময় কিন্তু ওই মঠে বা ওই আশ্রমে বা নির্জন স্থানে ওম যারা করছে তারা কিন্তু সন্ন্যাসী নয়। আমি জানি না ওম করার মধ্যে দিয়ে কি পাওয়ার তারা মানে গেইন করছে, কি পাওয়ার তারা গ্রহণ করছে, এবং তার দ্বারা মানুষের জগৎ সংসারের কি উপকার হচ্ছে আমি কিন্তু সেটা জানি না। আমার এটা নিরর্থক, অর্থহীন বলে মনে হয়। কিন্তু কর্মযোগী যারা, তারা কিন্তু তাদের এই রিপুকে কন্ট্রোলের মধ্যে এনে কর্মের মধ্যে দিয়ে এই জীবনে, এই বিশ্ব সংসারে তোমার জন্মই হয়েছে কর্ম করার জন্য, এবং তোমার যে জৈবিক সুখ, তুমি এবং তোমার সাথে যারা জড়িত, সেই জৈবিক সুখ ভোগ করার জন্যই কিন্তু তোমার জন্ম হয়েছে। যে জৈবিক সুখ ভোগ করেনি সে কখনো ত্যাগ করতে পারে না। তাহলে কর্মযোগী ওম করার চাইতে বড় বড় দাড়ি আর এত বড় বড় চুল, এত বড় বড় জটা নিয়ে ত্রিশূল নিয়ে ওম করছে, তার চাইতে কর্মযোগী অনেক বড় যোগী। এবং বারবার ধরে বলেছি, কর্মযোগী মানেটা কি? কর্মযোগী মানে ধর্মযুক্ত কর্ম, যে কর্মটার দ্বারা আমি নিজের পজিটিভ ইনফ্লুয়েন্স গেইন করছি, এবং আমার যে দায় দায়িত্ব, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি, মা শারদা বলেছিলেন। তাই জন্য পালিয়ে যাবার চেষ্টা করো না, সন্ন্যাসীর নামে ভাড়ামি করার চেষ্টা করো না। আর আমাকে কখনো কিন্তু সন্ন্যাসী বলো না। আমি ক্রিকেট খেলি, ফুটবল খেলি, হ্যাঁ, আমি টেলিভিশনে বাংলা ফিল্ম, হিন্দি ফিল্ম, তেলেগু ফিল্ম দেখি, আমি সাইকেল রেসে যাই, আমি একা একা গাড়ি নিয়ে পাহাড়ে উঠে যাই। কাজে আমি কিন্তু আমি মানে ওই যে বললাম, কর্মযোগী যদি বলা যায়, ওয়ান অফ দেম, কিন্তু কখনো আমাকে ওম 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 নয় কিন্তু। আমি এটা মাথায় রেখো। ফালতু কথা একদম সময় নেই। মাছিটা 25 মিনিট ধরেই জ্বালিয়ে গেল। আর নমস্কার স্যার, কিছু বলতে চাই। আপনি কি কিছু বলবেন? তাড়াতাড়ি বলুন। আমি দু একটি কথা বলতে চাই স্যার। স্যার, আমি অনলাইনে আপনার কাছে প্রেডিকশন করিয়েছিলাম, এবং আপনার প্রেডিকশন, আমি অ্যাস্ট্রোলজিকে সেরকম ভাবে তো বিশ্বাস করতাম না, বাড়ির লোকজনও বিশ্বাস করতো না, কিন্তু আপনি যখন অনলাইনে প্রেডিকশন করেছিলেন, অব্যর্থ প্রেডিকশন করেছিলেন, এবং আমার মধ্যে দিয়ে আমার ওয়াইফের অনেক ভুল ভ্রান্তি ছিল, আমার কন্যা সন্তানের অনেক ভুল ভ্রান্তি ছিল, এইগুলোকেও কিন্তু আপনি ডিটেলসে আলোচনা করেছিলেন, খুব সুন্দর লেগেছিল। এবং তার উপর নির্ভর করেই কিন্তু পরবর্তীকালে আমরা রেমেডি নিতে চাই ব্যারাকপুরের চেম্বারে। আমাদের প্রবলেমটা যেটা ছিল সেটা আপনি জানেন, তবুও বলছি যে আমাদের তিনতলা বাড়ির নিচতলাটায় আমরা একটা দোকান হিসেবে ভাড়া দিয়েছিলাম। যাই হোক, কি দোকান না দোকান এগুলো জানে না, নতুন করে বলছি না। এবার সেই দোকানে ভাড়া দিতে দিতে তারপর ভাড়াটাও বন্ধ করে দিয়েছিল। তারপরে বোধহয় সেই দোকানটা চলছিল না, দোকানটা বন্ধ করে দিয়ে চলে গেছিল। তারপর ভাড়াও দিচ্ছে না, দোকানটাও আর হ্যান্ড ওভার করছে না। এই একটা প্রবলেম ছিল, মামলা মকদ্দমা হয়েছিল, বহুদিন ধরে চলছিল। আপনার কাছে গেছিলাম, রেমেডিটা নিতে গেছিলাম, অনলাইনে তো প্রেডিকশন করেছিলাম। অব্যর্থ ফল স্যার, অব্যর্থ ফল। আমরা কোনোদিন আশাই করিনি যেটা সেই ফল আমরা পেলাম। আমরা ওই দোকানটা যে আবার ফিরে পাবো এটা ভাবতেই পারি না। আমি আবার বলছি, পশ্চিমবঙ্গ কেন, এই ভারতবর্ষ কেন, বিশ্ব সংসারে
আমি কোনো অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করি না, কোনো অ্যাস্ট্রোলজারকেও বিশ্বাস করি না, কেবল আপনাকে বিশ্বাস করি। আপনাকে আমি অ্যাস্ট্রোলজারের চাইতেও কিন্তু ভগবান হিসেবে বিশ্বাস করি। আমার সময় নেই কিন্তু পর্যন্ত অনেক উপকার পেয়েছে স্যার, মানে অকল্পনীয়। মর্তের ভগবান বললে ভুল হবে, যেন আমরা সব একটা মানে কি বলবো খাঁচার মধ্যে বন্দী হয়ে রয়েছি, আপনি তালা চাবি দিয়ে খুলে দিচ্ছেন। নয়তো এরকম পরিবর্তন বা এই অকল্পনীয় জিনিস কখনো কিন্তু হতে পারে না। ওই অ্যাস্ট্রোলজি, ওই রেমিডি, ওই কি গ্রহ, এইগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। আপনি কিন্তু আমার এবং আমি বলেছি যে সদর্থক এই যে ইমপ্লিমেন্টেশন, আমাদের যে নেগেটিভিটি আমরা চলছি অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়া, সেটাকে আমি দূরীভূত করে দিয়েছি। এখন তুমি তার রেজাল্ট পাচ্ছ। আমি বারবার ধরে বলবো সঠিকভাবে চলো, সঠিক মতন চলো, এবং অবশ্যই কিন্তু গুরু টিচার পথ প্রদর্শকের সাথে সম্পর্ক রয়েছে। আমি আপনাকে কেমন? একটা কথাই বলি, রাখি বাবা। আজকের দিনেও আপনাকে অ্যাস্ট্রোলজার বলে মনে করি না। আমি মনে করি আপনি একজন ভগবান, কেননা আপনি আমার জীবনে যা 25 মিনিট হয়ে গেছে, আর কথা নয়, ভগবান ছাড়া কারোর। খুব ভালো লাগলো, বেশ অনেক কটাই কিন্তু আজকে ফোন আমি অ্যাটেন্ড করলাম, ভালো লাগলো। যাই হোক, আর একদম সময় নেই, আজকের মতন এইটুকুই। নমস্কার।